মূল উপকরণ ধ্বনি, তাদের উত্তর কিন্তু সঠিক নয়। কারণ বাক্যের মূল উপকরণ শব্দ এবং শব্দ থেকে পরবর্তী একক আমরা ধ্বনি পেয়ে থাকি। সুতরাং আমরা তোমাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে বাক্য, বাক্য থেকে শব্দ, শব্দ থেকে ধ্বনি, এরকম বাংলার প্রচুর মূল জায়গাটিতে আমরা পৌঁছাতে পারি যদি আমরা তিনটি বিষয় সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারি। আর এই কারণেই বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তন সম্পর্কে একদম পরিষ্কার ধারণা রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা আমাদের আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটির একদম শুরুতে এই বিষয়গুলো আলোচনা করছি এবং তোমাদেরকে যেটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে বাক্যের গঠনগত কিছু প্রকারভেদ রয়েছে। সেই গঠনগত প্রকারভেদগুলো কি সেটি এখন আমরা তোমাদের কাছ থেকে জানবো। আমাকে তোমরা জানাও যে গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ, গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ কি? আমরা তোমাদের কাছে এটি জানতে চাই যে গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ কি কি এবং কয়টি। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে এটি জানাও। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউসুফ, সে বলেছে 3 প্রকার। রিজওয়ানুল হক নীরব, সে বলেছে 3 প্রকার। আল মামুন 3 প্রকার। আচ্ছা, 3 প্রকার তোমাদের উত্তর সঠিক হয়েছে, সেটি আমরা জেনে গেলাম। আমাকে তোমরা এখন বলো যে 3 প্রকার সেই গঠন অনুযায়ী প্রকারভেদগুলো কি কি, আমাকে এটি তোমরা জানাও। সবাই উত্তর দিচ্ছে 3 প্রকার 3 প্রকার। সিফাত রহমান, বিনারা ইসলাম, সারোয়ার জাহান রাফিন সহ আরো অনেকেই উত্তর দিচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন জেনে গিয়েছি দেবজ্যোতি বিশ্বাস, সে আমাদেরকে উত্তর করেছে যে সরল, যৌগিক এবং জটিল এই 3 প্রকার বাক্যের প্রকারভেদ আমাদের রয়েছে। সরল, জটিল, যৌগিক এরকম উত্তর দিয়েছে নীরব, মোহাম্মদ ইউসুফ, নির্ঝর তুষার, ফাবিয়ান ফারদিন, আরো অনেকেই আমাদেরকে উত্তর করেছে যে গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হচ্ছে 3 প্রকার এবং সেই প্রকারভেদের রূপগুলো তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সেগুলো কি কি আমরা জেনে গিয়েছি যে গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ হচ্ছে সরল, জটিল এবং যৌগিক। এইখানে আমরা একদম তালিকা আকারে আমাদের বাক্যের প্রকারভেদগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সুতরাং এখন আমরা কেন এটি পড়ছি? অনেকে কিন্তু অস্থির হয়ে গিয়েছে, কেন বাক্য পরিবর্তন সম্পর্কে এখনই পড়ানো হচ্ছে না, তাড়াতাড়ি যাতে পড়ানো হয়। আমাদের সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য সম্পর্কে পরিষ্কার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা বাক্য রূপান্তর বা বাক্য পরিবর্তনের জায়গাটিতে ভালোভাবে একদমই পৌঁছতে পারবো না। সুতরাং ধৈর্য ধরে তোমাদের সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন দেখে গিয়েছি যে গঠন অনুযায়ী বাক্য আসলে 3 প্রকার আমরা জেনে গিয়েছি এবং এর পাশাপাশি আমরা বুঝে গিয়েছি যে বাক্য পরিবর্তন মূলত এই 3টি বাক্যের মধ্যেই হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের কম্বিনেশনে যদি চিন্তা করো, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্য, মিশ্র বাক্য থেকে আবার আমরা যদি যৌগিকে যাই, মিশ্র থেকে আবার সরল বাক্যে পৌঁছাই, এরকম বিভিন্নভাবে কম্বিনেশন করে আমরা বাক্যের পরিবর্তন ঘটিয়ে থাকি। সুতরাং আমরা এটি বুঝে গেলাম যে বিভিন্ন প্রকারের বাক্যের যে প্রকারভেদ আমরা দেখেছি 3 প্রকার, মূলত সেই 3 প্রকার বাক্যের মধ্যে বিভিন্ন কম্বিনেশনে আমরা দেখতে পাবো বাক্যের পরিবর্তনগুলো হচ্ছে। বাক্যের সেই পরিবর্তন করার জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবে যেটি জেনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে এই 3 প্রকার যে প্রকারভেদ, সেই 3 প্রকার প্রকারভেদের আসলে সংজ্ঞাটা কি। আমাকে তোমরা কেউ কি বলতে পারো যে সরল বাক্যের একদম মূল সংজ্ঞাটা আসলে কি? আমাকে তোমরা কমেন্ট সেকশনে এটি জানাও যে সরল বাক্য এটির সংজ্ঞাটা কি, অর্থাৎ কি কি কন্টেন্ট বা কি কি উপাদান থাকলে আমরা বুঝতে পারবো যে একটা বাক্য সরল বাক্য হয়েছে।
আমরা তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। আমাকে অনেকে বলছে যে সবগুলো প্রকার, হ্যাঁ মোহাম্মদ ইউসুফ ভাইয়া সবগুলো প্রকারভেদের উদাহরণ সহ সংজ্ঞা বলেন। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমরা এই পুরো ক্লাসটা শুরুটাই একদম এই জিনিসগুলো দিয়ে সাজিয়েছি। আমরা এক এক করে এখনই বলবো। তোমাদের কাছ থেকে আগে জেনে নেই যে কারা কারা আসলে পুরো বিষয়টা জানো। এর মধ্যে সারোয়ার জাহান আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কি ডিবেটার কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপর উত্তরগুলো দেখি। রেজওয়ানুল হক নীরব, সে আমাদেরকে বলেছে একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া, এই দুটো নিয়ে হয় আমাদের সরল বাক্য। আচ্ছা, আর আর কি হয়? দেবজ্যোতি বিশ্বাস একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া, একটি কর্তা একটি ক্রিয়া জানিয়েছে আলমগীর হোসেন রাফি। এরকম আরো অনেকেই আমাদেরকে উত্তর করার চেষ্টা করছে। তোমাদের সবাইকে ধন্যবাদ উত্তরের চেষ্টার জন্য। এখন আমরা তাহলে জেনে নিই যে সরল বাক্যের আসল সংজ্ঞাটা তাহলে কি। যারা উত্তর করেছো যে একটিমাত্র একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া, এই দুটো উপাদান নিয়ে আমাদের সরল বাক্য হয়। সুতরাং আমাদের জেনে রাখা প্রয়োজন যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া বলতে আসলে কি বোঝায়। দেখো, একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে যদি একটা কর্তার কথা বলা হয়, ধরা যাক সেই কর্তার নাম সাকিব আল হাসান। আমরা সাকিব আল হাসানের কথা বলছি। সাকিব আল হাসান আমাদের বাক্যের যদি কর্তা হয়, সেই সাকিব আল হাসান আমরা বলতে পারি সাকিব আল হাসান ভালো বোলিং করছে। সাকিব আল হাসান ভালো বোলিং করছে। আমরা সবাই জানি যে আর কয়েকদিন পরে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে যাচ্ছে এবং সেখানে আমরা সবাই চাইবো যে সাকিব আল হাসান, মুস্তাফিজ, মাশরাফি এরা সবাই খুব ভালো খেলুক। আমরা সেরকম একটা বাক্য, আমাদের যে আকাঙ্ক্ষিত একটা বাক্য, সেটা এখান থেকে তুলে নিলাম। আমরা চিন্তা করে নিচ্ছি যে সাকিব আল হাসান সেখানে ভালো বোলিং করছে এবং কাকতালীয়ভাবে দেখো এই বাক্যটা সাকিব আল হাসান ভালো বোলিং করছে, এটিতে মাত্র একটি কর্তা রয়েছে, সেটি হচ্ছে সাকিব আল হাসান, একটি মাত্র কর্তা, এবং তার পাশাপাশি বোলিং করা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। এবং এই কারণে এই সমাপিকা ক্রিয়া যদি আমরা অনুসরণ করি, সমাপিকা ক্রিয়া, এই সমাপিকা ক্রিয়া অনুযায়ী একটি মাত্র কর্তা একটি মাত্র সমাপিকা ক্রিয়া আমরা পেয়ে গেছি, কাজেই সরল বাক্য হয়ে গেল। তাহলে অসমাপিকা ক্রিয়া কোনগুলো হবে বলতো? তোমাদেরকে আমি জানিয়ে দিই। অসমাপিকা ক্রিয়া হয় সাধারণত করতে করতে অথবা চলতে চলতে, এরকম সাধারণত ক্রিয়ার শেষে এরকম তে, এতে, এই ধরনের প্রত্যয়গুলো যদি থাকে, তাহলে সাধারণত আমরা বলি সেই ক্রিয়াগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমাদের সরল বাক্যে সবসময় মনে রাখতে হবে যে একটা সমাপিকা ক্রিয়ার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। কাজেই একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া নিয়ে আমাদের সরল বাক্য আমরা পেয়ে যাব। এর পাশাপাশি তাহলে আমাদের এটিও জেনে রাখা প্রয়োজন যে আমরা কিভাবে মিশ্র বা জটিল বাক্য পেতে পারি। এর মধ্যে আমাদের অনেকে বলছে, খেলা নিয়ে বিভিন্ন প্রেডিকশন দিয়ে দিয়েছে। আমাদের মাসুদ আল মামুন বলছে শ্রীলঙ্কা নাকি ভয় পাচ্ছে। সিয়াম ইসলাম বলেছে এখানে তিনটা কর্তা। আচ্ছা ঠিক আছে, এখানে আসলে তিনটা কর্তা না, এখানে আসলে একটা কর্তাই রয়েছে, আমরা সবাই জানি। এর পাশাপাশি আর কোনো ধরনের প্রশ্ন আমাদের নেই। ঠিক আছে, আমরা তাহলে সরল বাক্য সম্পর্কে একদম সহজ এবং সাধারণ ধারণাটা খুব ভালোভাবে জেনে গেলাম। এবং এখন আমরা দেখে নেই যে মিশ্র বা জটিল বাক্য এটি বলতে আসলে কি বোঝায়। আমাকে শুরুতে একটা মিশ্র বা জটিল বাক্য লিখতে দাও। আমি প্রথমে যেটি লিখতে পারি সেটি হচ্ছে একটা খুব সাধারণ এবং ছোটবেলায় শোনা খুব
সুন্দর একটা বাক্য, যে যেই পরিশ্রম করে সেই সুখ লাভ করে। খেয়াল করে দেখো যে এইখানে আমরা খুব পুরনো একটা সুন্দর বাক্য পেয়ে গিয়েছি, যে পরিশ্রমের কিন্তু কোনো ধরনের বিকল্প নেই। আমরা যত ধরনের সফল মানুষ আমাদের আশেপাশে দেখে থাকি, সমস্ত সফল মানুষই তারা পরিশ্রম করে উঠে এসেছেন। আমরা যে কোনো ধরনের সফল খেলোয়াড় কিংবা কোনো সফল রাজনীতিবিদ, সফল শিক্ষাবিদ, যে পজিশন থেকে নিজেকে একদম শিখরে নিয়ে গিয়েছেন, তিনি কিন্তু খুব পরিশ্রম করে এই অবস্থায় পৌঁছেছেন। সুতরাং পরিশ্রম করা সুখ লাভ করার একটা অন্যতম ডিটারমিনেন্ট বা নিয়ন্ত্রক, এবং এই ক্ষেত্রে আমরা সেই সহজ সাধারণ বাক্যটাকে এখানে তুলে আনলাম, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এরকম একটা বাক্যে কেন এটা মিশ্র বা জটিল বাক্য হলো, আমি তোমাদের এক এক করে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো, মিশ্র বা জটিল বাক্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে। সুতরাং আমরা একটি প্রধান খণ্ড বাক্য এখানে চিহ্নিত করব। দেখো, এটি একটি প্রধান খণ্ড বাক্য। কেন এটি প্রধান খণ্ড বাক্য? আমরা লিখে ফেলি যে এটি প্রধান খণ্ডবাক্য। এই প্রধান খণ্ডবাক্য এটি কেন হলো? প্রধান খণ্ডবাক্য হলো এই কারণে যে এটি একদম নিজে নিজে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, অর্থাৎ সে সুখ লাভ করে। এটি আমরা একটা সমাপ্ত বাক্য হিসেবে ধরে নিতে পারি, অর্থাৎ সে সুখ লাভ করে বা সে সুখ লাভ করেছে, যে পরিশ্রম করেছে সেই সুখ লাভ করেছে, এইভাবে যদি আমরা বাক্যটা বলি, তাহলে এইখানে যে শেষ অংশটা, সেই সুখ লাভ করেছে, এই অংশটা কিন্তু খুব পরিষ্কারভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে। সুতরাং যেই অংশটা নিজের কথা বা নিজের রূপটুকু পরিষ্কারভাবে বলতে পারে এবং সেটিতে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাক্যের যে তিনটি গুণ, এই তিনটি গুণের কোনোটির অভাব থাকে না, সেটি হবে প্রধান খণ্ডবাক্য। আমাকে তাহলে বলতে পারো যে প্রধান খণ্ডবাক্য ছাড়া অন্য যে অংশটা মিশ্র বা জটিল বাক্যে থাকে, সেই অংশটাকে কি বলে? যারা জানো তাদের কাছ থেকে আমি জেনে নিতে চাই। একজন আমাকে জিজ্ঞাসা করছে খণ্ডবাক্য কি? নাজমুল শাহাদাত ইমন, তোমাকে অনেক ধন্যবাদ। খণ্ডবাক্য একটা খুব সহজ একটা কনসেপ্ট। খণ্ড মানে কি? খণ্ড এই কথাটার মানে হচ্ছে কোন একটা কিছু ভাগ করা। ধরা যাক তুমি তোমার কাছে একটা ইট পেয়েছো, তোমার কাছে একটা ইটের টুকরা রয়েছে। এই ইটের টুকরাকে আমরা যদি বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি, অর্থাৎ ধরো এই ইটটাকেই আমরা বিভিন্ন টুকরায় ভাগ করে ফেললাম, বিভিন্ন টুকরায় আমরা গুঁড়ো গুঁড়ো করে ভাগ করলাম, এর মধ্যে আমরা বেশ কিছু দেখো খণ্ড পেলাম না? আমরা এইভাবে যখন এক একটা ইটকে এরকম টুকরো করছি, তখন আমরা এই ইটটাকে বলছি এক খণ্ড ইট। বুঝেছো? এবং এই ক্ষেত্রে আমরা যখন বাক্যের কথা বলবো, একটা পুরো বাক্যের একটা অংশ আমরা যদি আলাদা করে ফেলি, এভাবে যদি সেই বাক্যটাকে আমরা দুটো, তিনটা, চারটা অংশে ভাগ করে ফেলি, তাহলে প্রত্যেকটা অংশকে এক একটা খণ্ড বাক্য বলা হবে। সুতরাং খণ্ডবাক্য বলতে আমরা এটাই বুঝবো যে বাক্যের একটা অংশ, এবং সেই ক্ষেত্রে কোনোটা হয় প্রধান খণ্ডবাক্য, কোনোটা হয় অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য। যেমন আমাদের উত্তর অনেকেই দিয়ে দিয়েছে, আমরা অনেকের কাছে উত্তর পেয়ে গিয়েছি, আমাদেরকে মোহাম্মদ ইউসুফ জানিয়েছে, আমরা নাজমুল শাহাদাত ইমনের কাছ থেকে পেয়েছি, এরকম একইভাবে আমরা আকাশ দাসের কাছ থেকে পেয়েছি, এরকম অনেকের কাছ থেকেও পেয়েছি যে আশ্রিত খণ্ডবাক্য। সুতরাং তোমাদের উত্তর সঠিক। আমরা এখানে লিখে ফেলি যে বাকি যে অংশটা, সেই বাকি অংশটার নাম হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। সুতরাং এক অংশ হচ্ছে প্রধান খণ্ডবাক্য, অন্য অংশটাই হয়ে যাবে আশ্রিত খণ্ডবাক্য। এবং চিন্তা করে দেখো কেন এটা আশ্রিত খণ্ডবাক্য? যেই পরিশ্রম করে, এইভাবে যদি কোনো একটা বাক্য তুমি উচ্চারণ করো, সেটি কি সম্পূর্ণ বাক্য হয়?
হয় না। তোমার বাক্যের যে আকাঙ্ক্ষা সেটিই তো প্রথমে পূরণ হচ্ছে না। তুমি যেই পরিশ্রম করে এটি যখন বলছো, এটির পরে তোমার আরো কিছু শোনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা থেকে যাচ্ছে। সুতরাং বাক্যের যে গুরুত্বপূর্ণ গুণগুলো, সেই গুরুত্বপূর্ণ গুণগুলো কিন্তু এখানে পূরণ হয় না। সুতরাং এই কারণে এটি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এইভাবে আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্যের যে ধারণা, সেই ধারণাটা আশা করি আমরা অনেকেই পেয়ে গিয়েছি। এখন আমরা তাহলে পরিষ্কারভাবে বুঝে গেলাম যে একটা মিশ্র বা জটিল বাক্যে কি কি থাকে। একটা মিশ্র বা জটিল বাক্যে আমরা প্রথমেই যে দুটো জিনিস পাবো, একটি হচ্ছে একটি প্রধান খণ্ডবাক্য এবং অন্যটি হচ্ছে একটা আশ্রিত খণ্ডবাক্য। এটি তাহলে একবার একটা স্লাইডে আমরা দেখে নেই। মিশ্র বা জটিল বাক্যে আমরা একটি প্রধান খণ্ডবাক্য পাবো এবং একটি আশ্রিত খণ্ডবাক্য পাবো। এই দুটো নিয়েই যে বাক্যটা হবে, সেই বাক্যটাকে আমরা বলছি মিশ্র বা জটিল বাক্য। আমাকে তোমরা তাহলে মিশ্র বা জটিল বাক্যের কিছু উদাহরণ দিতে পারো? তোমাদের কাছ থেকে এখন আমরা উত্তর আশা করছি। আমরা মিশ্র বা জটিল বাক্য বলতে কি বুঝি সেই জিনিসটা তো জেনে গেলাম। আমাকে তাহলে এখন এটি বলো যে মিশ্র বা জটিল বাক্যের আর কি কি উদাহরণ তোমার কাছে রয়েছে। তোমাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমরা তোমাদের কাছ থেকে জেনে নিব যে মিশ্র বা জটিল বাক্যের আর কি কি উদাহরণ তোমাদের কাছে রয়েছে। খুব দ্রুত আমাদের কাছে তোমাদের উত্তর আশা করছি আমরা। আমাদের ক্লাসে অনেকে যোগ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। দেখি তোমরা কিরকম ভাবে মিশ্র বা জটিল বাক্যের উত্তরটি দিচ্ছ। তোমাদের কাছ থেকে একটু দেখে নিতে চাই। বিভিন্ন জন বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছে। ফ্লোয়িং, ফাহিম একই ধরনের উদাহরণ, যে পরিশ্রমটা আমি দিয়েছি সেই একই ধরনের উদাহরণ দিয়েছে। আচ্ছা, একজন বলেছে যে যা লাউ তাই কদু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এটাকে পুরোপুরি একটা বাক্য আমরা বলতে পারি না, কারণ হচ্ছে এই প্রত্যেকটাই কিন্তু আশ্রিত বা প্রধান খণ্ড বাক্যে আলাদা আলাদা করে কিন্তু বাক্যের বৈশিষ্ট্যগুলো পূরণ হয় না। এবং এখন আমরা তোমাদের কাছ থেকে দেখি, হ্যাঁ, যদিও তার বয়স হয়েছে তবুও তার বুদ্ধি হয়নি। এটি আমরা একজনের কাছ থেকে দেখতে পেয়েছি, আভির আদনান। সে আমাদেরকে বলেছে যে সাক্ষী তাকে আমি চাই না। সিফাত রহমান, সে বলেছে এরকম যে পরিশ্রমী সে সফল। এই উত্তরটা আবারও এসেছে। আমরা তোমাদের কাছ থেকে এরকম অনেকগুলো উত্তর পাচ্ছি। আমরা তাহলে বুঝে গেলাম যে মিশ্র বা জটিল বাক্যে কিছু কমন দিক রয়েছে। যারা এই দিকগুলো ধরতে পারোনি তারা একটু খেয়াল করো। যারা অনেকে বলেছো যে এবং ও আর এগুলো সংযুক্ত করে মিশ্র বা জটিল বাক্য গঠনের চেষ্টা করেছো, তাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। আমরা এখন তোমাদেরকে দেখাই যে মিশ্র বা জটিল বাক্যে আমরা কিভাবে কোন কোন ধরনের বৈশিষ্ট্যগুলো দেখে থাকি। একটু খেয়াল করো, মিশ্র বা জটিল বাক্যে সাধারণত আমরা সাপেক্ষতা দেখতে পাই। অর্থাৎ একটু খেয়াল করে দেখো যে যত বেশি কাজ করে সে সফল হয়। সুতরাং এখানে দেখতে পাচ্ছ যে একটা কাজের উপর আরেকটা কাজের ফলাফল নির্ভর করছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে একটা বাক্যের যে কাজ, সেই কাজের উপর আরেকটা বাক্যের ফলাফল নির্ভর করছে। সুতরাং এই যে সাপেক্ষতা, সেই সাপেক্ষতা এখানে বিদ্যমান রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটা দেখো, নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকবে। নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো? নিত্য সম্বন্ধীয় অব্যয় হচ্ছে এই যে সে। দেখেছো, এরকম ভাবে যে সে আমরা একটা অংশ পেলাম। একইভাবে আমরা যদি বলি যদি, তবে, এরকম ভাবে যদি আমরা আরেকটা অব্যয় পাই, এরকম হবে যে আমরা বলতে পারি যে যদি সে কাজটি করে তবেই আমি বাড়ি যাব। এরকম ভাবে একটা নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকতে হবে।
আমরা মিশ্র বাক্যে সবসময় এটি দেখতে পাবো। তার পাশাপাশি আমরা সেখানে দুইটি উদ্দেশ্যও দেখতে পাবো। দুইটি উদ্দেশ্য মানে কি? মানে হচ্ছে আমরা বলতে পারি যে যে যত বেশি কাজ করে, দেখো এখানে একজনের উদ্দেশ্য রয়েছে এবং এর পাশাপাশি সে নামে আরেকটা উদ্দেশ্য এখানে রয়েছে, এবং এইভাবে আমরা বুঝতে পারছি যে একটা বাক্যে এরকম দুইটা উদ্দেশ্য যদি বর্তমান থাকে, সাপেক্ষতা থাকে, নিত্য সম্বন্ধীয় অব্যয় থাকে, তখনই আমরা বলতে পারবো যে এই বাক্যটা মিশ্র বাক্য বা জটিল বাক্য হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন ধরনের উদাহরণ দিচ্ছে। এখন তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে। আশা করি মিশ্র বা জটিল বাক্যের উদাহরণগুলো তোমরা বুঝতে পারছো। ফারদিন আকিব যেমন বলেছে যিনি রক্ষক সেই ভক্ষক। আচ্ছা, যিনি রক্ষক তিনি ভক্ষক হবে, যদিও তুমি ঋণী তথাপি তুমি কৃপণ, এটি বলেছে দেবজ্যোতি বিশ্বাস। আরেকজন বলেছে যে রাধে সে চুল বাঁধে, এটি বলেছে রাব্বি হাসান নোবেল। যারা ধার্মিক তারা সুখী, এটি বলেছে মোহাম্মদ ইউসুফ। চমৎকার। এরকম ভাবে আমরা যদি, তবে, যে, সে, যিনি, তিনি সাধারণত এই নিত্য সম্বন্ধীয় অব্যয়, মনে রাখবে নিত্য সম্বন্ধীয় অব্যয়গুলো ব্যবহার করে মিশ্র বা জটিল বাক্য ব্যবহার করি, এবং সাধারণত দুইটি উদ্দেশ্য আমরা ব্যবহার করে থাকি। এবং একই সঙ্গে সাপেক্ষতা। সাপেক্ষতা মানে কি? একটা কাজের উপর আরেকটা কাজের ফলাফল যদি নির্ভর করে, তখন আমরা বুঝতে পারবো যে সেখানে সাপেক্ষতা বর্তমান রয়েছে। অর্থাৎ আমরা বলেছি যে যে পরিশ্রম করে সেই সফলতা লাভ করে, অর্থাৎ পরিশ্রম করলে আমরা সফলতা পাই। এভাবে যখন সাপেক্ষতা হয় তখন আমরা মিশ্র বা জটিল বাক্য পাই। এটি কিন্তু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে আমাদের এই অপশনটি কাজে লাগাবো। আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে যৌগিক বাক্য বলতে আসলে কি বোঝায়। যৌগিক বাক্য বলতে একটা সহজ এবং সাধারণ সংজ্ঞা রয়েছে, সেটি আমরা তোমাদেরকে আগেই জানিয়ে দিই। যৌগিক বাক্যের যে সহজ এবং সাধারণ সংজ্ঞা, সেই সাধারণ সংজ্ঞা অনুযায়ী এখানে বলা হয় যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য যদি মিলিত হয় একটা বাক্যে পরিণত হয়, তখন তাকে আমরা বলি যৌগিক বাক্য। এইটার মানেটা কি? এইটার মানেটা হচ্ছে যে আমরা দুটো আলাদা আলাদা বাক্যকে একত্রিত করব বিভিন্ন উপায়ে, এবং সেটা করার জন্য আমরা বিভিন্ন ধরনের অব্যয়সূচক শব্দাংশ ব্যবহার করব। আমাকে কি তোমরা বলতে পারো যে দুটো বাক্য বা দুটো শব্দকে আমরা কিভাবে একত্রিত করতে পারি? অর্থাৎ আমরা যদি দুটো বাক্যকে একত্রিত করতে চাই, কোন ধরনের অব্যয় বা কোন অব্যয়গুলো আমরা ব্যবহার করতে পারি, আমাকে তোমরা কমেন্ট সেকশনে একটু জানাও। চমৎকার। আমরা দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম আমাদেরকে সবার আগে উত্তর দিয়েছে। আর কে কে উত্তর দেয় আমরা একটু খেয়াল করব। রেজওয়ানুল হক নীরব আমাদেরকে উত্তর দিয়েছে। আমরা এক এক করে অনেকের উত্তর পাওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ ইউসুফ আমাদেরকে বলেছে, সিফাত রহমান বলেছে, শিহাব শিকদার বলেছে। চমৎকার, তোমরা অনেক কিছু জানো। তোমাদের আমরা তাহলে তোমাদের কাছ থেকেই জেনে লিখে ফেললাম যে এবং, ও, আর, এটার বাদ দিয়েও কখনো কখনো তাইও হতে পারে। এরকম ভাবে আমরা যখন দুটো বাক্যকে এই শব্দগুলো ব্যবহার করে সংযুক্ত করি, তখন আমরা বুঝতে পারি যে সেটা একটা যৌগিক বাক্য হয়েছে। সেটা কিভাবে হয় আমরা দেখি যে আমি বাসায় গিয়েছি এবং সে ক্লাসে গিয়েছে। আমাদের সংজ্ঞার সঙ্গে এই আমাদের যে উদাহরণ, সেই উদাহরণের মিলটা কোথায় আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমাদের মিলটা হচ্ছে যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য।
আমি বাসায় গিয়েছি এবং সে ক্লাসে গিয়েছে, এই দুটো বাক্যকে একদম নিরপেক্ষ বাক্য বলতে পারি, অর্থাৎ একটা আরেকটার উপর কিন্তু আর নির্ভরশীল দেখাচ্ছে না। আমরা এই বাক্যে বুঝতে পারছি না যে এরা একটা আরেকটার উপর নির্ভরশীল কিনা। এবং একই সঙ্গে আমরা এই যে এবং নামক যে অব্যয়টা, সেই অব্যয়টাকে ব্যবহার করে আমরা একে সংযুক্ত করেছি। আমাকে কি বলতে পারো এবং ও আর এই অব্যয়গুলোকে আমরা কোন ধরনের অব্যয় বলে থাকি? আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও যে এবং আর ও এগুলোকে আমরা সাধারণত কোন ধরনের অব্যয় বলে থাকি। আমরা আরো কিছু অব্যয় ব্যবহার করি, সেগুলো আমরা জানি, কিন্তু এই তিনটি অব্যয়কে আমরা কোন ধরনের অব্যয় বলে থাকি? আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, আমাকে জানাও যে এবং ও আর এগুলো কোন ধরনের অব্যয়। খুব দ্রুত উত্তর করতে হবে। অনিন্দিতা ফ্লোরেন্স, রেজওয়ানুল হক নীরব আমাদেরকে জানিয়েছে, দেবজ্যোতি বিশ্বাস জানিয়েছে, আর কে কে আছে আমরা দেখি, আরো অনেকে উত্তর করছে। আমরা তাহলে জেনে গেলাম তাদের কথা থেকে যে এবং ও আর যেহেতু সংযুক্ত করছে দুটো বাক্যকে, আমরা এই ধরনের অব্যয়কে সাধারণত সংযোজক অব্যয় বলি। সুতরাং আমরা বুঝে গিয়েছি যে আমাদের একটা সংযোজক অব্যয় থাকা খুব জরুরি। আমাদের একটা সংযোজক অব্যয় রেখে তারপরে আমাদের যৌগিক বাক্য গঠন করতে হবে। এর পাশাপাশি আমরা কখনো কখনো এবং ও আর এগুলোর পাশাপাশি তোমরাই জানিয়েছো আমাদেরকে যে অথবা, কিন্তু, এগুলো কিন্তু আমরা অব্যয় হিসেবে ব্যবহার করে থাকি। এখন তাহলে বলো তো, অথবা, কিন্তু এগুলোকে আমরা কোন ধরনের অব্যয় বলে থাকি? এগুলো কোন ধরনের অব্যয়? আমাদেরকে অনেকে জানিয়েছে যে আগের অব্যয়গুলো হচ্ছে সংযোজক অব্যয়, এবং ও আর এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। রোমান জানিয়েছে, আবির আদনান জানিয়েছে, আকাশ দাস জানিয়েছে, যে আকাশ দাস আবার ইংরেজিতে বলেছে যে এটি কনজাংশন। ওকে, এটি আর কে কে আছে আমরা দেখি। শিহাব শিকদার জানিয়েছে এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। ওকে, এখন আমরা পরবর্তী উত্তরগুলো পাওয়া শুরু করেছি। সানাউর মাহমুদ, সে আমাদেরকে বলেছে যে বাকি যে অথবা, কিন্তু এগুলো হচ্ছে বিয়োজক অব্যয়। হ্যাঁ, এইটাও কিন্তু জেনে রাখা খুব জরুরি যে এইগুলো অথবা, কিন্তু এগুলো সাধারণত বাক্যকে একসঙ্গে না করে বাক্যের একটু বৈপরীত্য বোঝানোর চেষ্টা করে। এই কারণে এগুলোকে আমরা সাধারণত বিয়োজক অব্যয় বলে থাকি। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বিয়োজক অব্যয়। এভাবে এবং ও আর, অথবা, কিন্তু এরকম বিভিন্ন ধরনের অব্যয়সূচক শব্দাংশ ব্যবহার করে আমরা যৌগিক বাক্য গঠন করি। আমরা এখন তাহলে খুব ভালোভাবেই জেনে গিয়েছি যে কি কিভাবে আমরা সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বা জটিল বাক্যের ধারণাগুলো পেতে পারি। এখন তোমাদের কাছ থেকে আমাদের যে আশাটি থাকবে সেটি হচ্ছে যে আমাদের এখন আমরা বাক্য রূপান্তরের যে পরিপূর্ণ যে রূপগুলো, পরিপূর্ণ যে নিয়মগুলো, সেগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করতে পারবো। এই কারণে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও যে আজকের এই লাইভ ক্লাসটি হচ্ছে, এবং আমরা অবশ্যই আশা করব যে ক্লাসের এই মধ্যবর্তী সময়টায় তুমি তোমার বন্ধুকে ট্যাগ করে জানিয়ে দিবে আজকের এই ক্লাসটি হওয়ার কথা। এর পাশাপাশি নিজের প্রোফাইল থেকে শেয়ার করে জানিয়ে দাও যে আজকের এই ক্লাসটি হচ্ছে, এবং ক্লাসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু, সেই গুরুত্বপূর্ণ অংশটুকু যেন তোমার বন্ধু একদম মিস না করে। আমরা এই কারণে তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রেসপন্স আশা করছি, এবং আমরা চাইবো যে তোমরা অবশ্যই আমাদের আজকের ক্লাস সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্ট সেকশন থেকে আমাদেরকে জানাবে, এবং আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে করছি প্রত্যেকেই আজকের যে প্রশ্নগুলো আমরা করছি সেগুলোর উত্তর করার চেষ্টা করবে। মনে রাখবে, ভুল হতেই পারে, কিন্তু একবার অ্যাপ্রোচ করে দেখো, নিজের মাথাটা যদি কাজে লাগাও, সেই সময় তুমি বুঝতে পারবে যে ভুল করলেও সেটিকে কিভাবে সঠিকভাবে রূপান্তর করে ফেলা যায়, সঠিকভাবে কিভাবে কারেকশন করে ফেলা যায় নিজেকে।
এখন আমরা বাক্য রূপান্তরের সম্পর্কে জানি। আমরা জানি যে বাক্য রূপান্তর বলতে আসলে কি বোঝায়। বাক্য রূপান্তর বলতে আসলে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রচলিত রয়েছে। সবচেয়ে সহজ এবং সাধারণ যে সংজ্ঞা, সেই সবচেয়ে সহজ এবং সাধারণ সংজ্ঞাটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বাক্য রূপান্তর বা পরিবর্তন বলতে সাধারণত আমরা বুঝি যে অর্থের কোন রূপান্তর না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকারের বাক্যের রূপান্তর। অর্থাৎ আমরা বুঝে গিয়েছি যে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে আমরা যাব, যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্যে যাব, আবার মিশ্র বাক্য থেকে সরল বাক্য, মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্য, এভাবে আমরা বাক্যের রূপান্তরগুলো করব। কিন্তু এটি আমাদের জেনে রাখা ভালো যে সরল বাক্য থেকে যখন তুমি যৌগিক বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করছো, তখন সেই বাক্যের মূল অর্থে কিন্তু একদম পরিবর্তন হওয়া যাবে না। আর এই কারণেই আমরা বাক্য রূপান্তরের সংজ্ঞায় বলি যে অর্থের কোন রূপান্তর না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকারের বাক্যে যদি রূপান্তর করা যায়, তখনই সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর। সুতরাং এই ব্যাপারটা তোমাদের পরিষ্কারভাবে জানা খুব খুব জরুরি। এখন পর্যন্ত আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং এর পাশাপাশি যৌগিক বাক্য, এই 3 প্রকারের বাক্যের বৈশিষ্ট্যগুলো জেনেছি। কাজেই মনে রাখতে হবে, সরল বাক্য থেকে যখন যৌগিক বাক্যে রূপান্তর করছো, তখন যৌগিক বাক্য হওয়ার জন্য একটা বাক্যের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে সেই জিনিসগুলো মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যখন এইভাবে সরল বাক্য থেকে জটিল বাক্যে যাচ্ছ, জটিল বাক্যের কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো মনে করতে হবে এবং তার ভিত্তিতে বাক্যের রূপান্তর ঘটাতে হবে। এখন আমরা দেখি যে সরল বাক্য থেকে কিভাবে মিশ্র বাক্যে আমরা পৌঁছাতে পারি, এবং সরল বাক্য থেকে মিশ্র বাক্যে পৌঁছানোর কিন্তু কিছু ফিক্সড নিয়ম রয়েছে, যেগুলো আমরা এর মধ্যেই আলোচনা করেছি। আমরা এখন একদম প্রায়োগিক একটা রূপ তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করব, দেখি তোমরা পারো কিনা। দেখো, আমরা একটা কনটেক্সট চিন্তা করছি যে সাকিব আল হাসান হয়তো টেস্টের শুরুতে একটা প্রেস কনফারেন্স করছে, অথবা মাশরাফি সেটা করছে। মাশরাফি একটা ওয়ানডের শুরুতে, অথবা মুশফিকুর রহিম তার টেস্টের শুরুতে একটা প্রেস কনফারেন্স করছেন, এবং সেই সময়ে তিনি আমাদেরকে জানালেন যে টেস্টের প্রথম যে ইনিংস, সেই ইনিংসে 10 উইকেট নেওয়া কিন্তু খুব কঠিন, এবং সে সময় তিনি একটা স্টেটমেন্ট দিলেন যে ভালো বোলাররা টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে, আমাদের ভালো বোলার আছে কিনা তিনি তারপর সেই কনটেক্সটটা বললেন। সেই প্রেক্ষাপটে আমরা একটা সরল বাক্য পেয়ে গেলাম, যেখানে একটা মাত্র কর্তা রয়েছে এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়াও রয়েছে, এবং সেইটার ভিত্তিতে এখন তোমরা এটিকে মিশ্র বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করবে। আমাকে তোমরা এক্ষুনি কমেন্ট সেকশনে জানাও যে সরল বাক্যের এই রূপটিকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই যে ভালো বোলাররা টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে, এটি কিভাবে আমরা রূপান্তর করতে পারি। আমাকে জাকারিয়া বিন আহমেদ সে প্রশ্ন করেছে, ভালো ছেলেরা কিছু কিছু শিক্ষকের আদেশ পালন করে না, এটির মিশ্র বাক্য কি হবে? আমি পরে বলছি, এখনই বলছি। দেবজ্যোতি বিশ্বাস সে আমাকে বলেছে যে যারা ভালো বোলার তারা টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে। আচ্ছা, জুনায়েদ হোসেন বাগদাদি সে আমাদেরকে বলেছে তারাই 10 উইকেট নিতে পারে যারা ভালো বোলার। হ্যাঁ, এই রূপটিতেই হবে। আর কে কে উত্তর করতে পারো আমরা একটু দেখার চেষ্টা করছি। যারা ভালো বোলার তারা টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে। চমৎকার, শিহাব শিকদার, অনিক বড়ুয়া, অরক, আরো অনেকে আমাদেরকে উত্তর করছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা অন্তত অ্যাপ্রোচ করছো উত্তরটির জন্য। উত্তর যদি সঠিক নাও হয়ে থাকে সেটি কারেকশনের সুযোগ রয়েছে অবশ্যই। জাস্টিন জয় সে আমাদেরকে উত্তর করেছে। এর মধ্যে আরেকজন উত্তর করেছে যে যদি বোলাররা ভালো বল করে তাহলে টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে না। আচ্ছা, সিফাত রহমান সে বলেছে একইভাবে যারা ভালো বোলার
টেস্টের ইনিংসে প্রথম ইনিংসে হবে 10টি উইকেট নিতে পারে। অনেকে অনেক রকম উত্তর করেছো, অ্যাপ্রোচ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি লিখব এক এক করে, তবে নিয়মগুলো অনুসরণ করে আমরা লিখব। আমরা প্রথমেই বলেছিলাম যে একটা মিশ্র বাক্যের বৈশিষ্ট্য কি। মিশ্র বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে নিত্য সম্বন্ধী অব্যয় থাকবে। সুতরাং এইখানে আমরা কোন ধরনের মিশ্র যে নিত্য সম্বন্ধী অব্যয় ব্যবহার করতে পারবো? এখানে দেখো ভালো বোলারদের কথা বলা আছে, সুতরাং এখানে যারা, তারা, এরকম ভাবে আমরা একটা নিত্য সম্বন্ধীয় অব্যয় দাঁড় করানোর চেষ্টা করলাম। এবং তারপরে আমরা সাপেক্ষতা কিভাবে নিয়ে আসতে পারি, আমরা এখন সাপেক্ষতা আনবো। আমরা বলছিলাম যে ভালো বোলার হতে হবে টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট পাওয়ার জন্য। সুতরাং সাপেক্ষতাটা এরকম যে যারা ভালো বোলার তারা, তারপরে বাকি অংশ বসে যাবে টেস্টের প্রথম ইনিংসে, টেস্টের প্রথম ইনিংসে বাকি অংশটা এখানে হবে টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে। যারা এই উত্তরটি করেছো তাদের উত্তর একদম সঠিক হয়েছে। সুতরাং এইভাবে আমরা বুঝতে পারছি যে সাপেক্ষতা নিয়ে আসা এবং এর পাশাপাশি বাকি অংশের বাক্যটাকে কোন জায়গায় বসাতে হবে সেটি বুঝতে পারা হচ্ছে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তরের প্রথম শর্ত। এবং এর মধ্যে প্রচুর মানুষ আমাদেরকে এই উত্তরগুলো করছে। শরীফ আহমেদ বলছে, এর পাশাপাশি আমাদের আরো অনেকেই আমাদেরকে উত্তর করার চেষ্টা করছে। আকাশ দাস বলেছে, এরকম আরো অনেকেই বলছে। আমাদেরকে চমৎকার একটা প্রশ্ন করেছে অনিন্দিতা ফ্লোরেন্স, এখানে তারা হবে নাকি তারাই হবে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। খেয়াল করে দেখো, এখানে শুধু তারা হবে। কেন তারা হবে? কারণ এখানে কিন্তু আমি ভালো বোলাররা বলিনি, ভালো বোলার রাই বলি। যদি এখানে যদি একটা ই প্রত্যয় থাকতো তাহলে ভালো বোলারদের উপর একটা জোর দেওয়া হতো, এবং এই কারণে আমরা তখন বলতাম যে ভালো বোলাররাই টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে। তার মানে যারা ভালো বোলার তারাই টেস্টের প্রথম ইনিংসে 10 উইকেট নিতে পারে। সুতরাং এই প্রত্যয় দেওয়ার ক্ষেত্রেও তোমার সতর্ক থাকাটা জরুরি। চমৎকার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। এবং আরো অনেকেই আমাদের উত্তর করছে, তোমাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। তবে এখন কিন্তু আমাদের যে বৈশিষ্ট্যের চার্টটা এখানে রয়েছে সেই চার্টটা তোমাদের সামনে থাকবে, এবং সেই চার্টের বেসিসে তোমাদেরকে আরো দুটো সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে হবে। আমাকে এই দুটো সরল বাক্যের রূপান্তর করে দেখাও। আমরা দুটো মিশ্র বাক্য এখানে জানতে চাই। এখানে প্রত্যেকটির মিশ্র বাক্যের রূপ। প্রথমটি হচ্ছে বলছে ভিক্ষুককে দান করো। এটি মিশ্র বাক্য কিভাবে আমরা সাপেক্ষতা দিয়ে সমাধান করতে পারি, এবং তার পাশাপাশি তার আশা মাত্রই আমরা চলে গেলাম, এটি যদি একটা সরল বাক্য হয় তাহলে এটিকে কিভাবে আমরা একটা মিশ্র বা জটিল বাক্যে রূপান্তর করতে পারি। আমাকে এক্ষুনি এই দুটো বাক্যের কনভার্সন করে দেখো যে এগুলোর মিশ্র বা জটিল রূপ আসলে কি হবে। হ্যাঁ, মাহবুবা রহনুমা সে আমাদেরকে উত্তর করেছে যে ভিক্ষা চায় তাকে দান করো। তোমাকে অনেক ধন্যবাদ। অথবা এমন হতে পারে যে ভিক্ষুক তাকে দান করো, এরকমও হতে পারে। সুতরাং যে ভিক্ষা চায় তাকে দান করো, অথবা আমরা বলছি যে যে ভিক্ষুক তাকে দান করো। আমাদের হ্যাঁ এরকম অনেকে উত্তর করছে। নাজমুল শাহাদাত ইমন, অনিক বড়ুয়া অরূপ সে আমাদেরকে উত্তর করেছে। আরো অনেকেই আমাদেরকে বলছে যে যে ভিক্ষুক তাকে দান করো। তার আশা মাত্রই আমরা চলে গেলাম, এটির উত্তর আমাদেরকে অনেকেই দেওয়ার চেষ্টা করছে। যখন সে আসলো তখন আমরা চলে গেলাম, এটি একটি উত্তর করেছে দেবজ্যোতি বিশ্বাস। অনিন্দিতা ফ্লোরেন্স বলেছে তারা যখনই এলো তখনই আমরা চলে গেলাম।
সিফাত রহমান বলেছে একই উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু খুব কম মানুষের কাছ থেকে পাচ্ছি আমি। বেশি মানুষের কাছ থেকে উত্তর না পেলে এটির উত্তর কিন্তু বলতে চাচ্ছি না, আমাকে এক্ষুনি এটি জানাও। আমি কিন্তু এইমাত্রই এই ই প্রত্যয়ের একটা প্রয়োগ তোমাদেরকে জানিয়েছি, সুতরাং এটির ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা জরুরি। এটির ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা জরুরি। যারা এই ই প্রত্যয়ের ব্যবহার তোমাদের বাক্যে দিচ্ছ না তাদের জন্য কিন্তু খুব সতর্কবাণী রয়েছে। আমরা এটি এইভাবে লিখতে পারি, যখনই সে আসলো তখনই তখনই আমরা চলে গেলাম, এটি একটি উত্তর। অথবা এরকমও হতে পারে যে যখনই এটি কিন্তু তার, এটি খেয়াল রেখো। সুতরাং এখানে যারা তারা লিখছে তাদের উত্তর কিন্তু সঠিক হবে না। এবং তারপরে সে আসলো সেই আমরা চলে গেলাম, এটিও কিন্তু একটা উত্তর হতে পারে, কিন্তু অবশ্যই ই প্রত্যয়ের প্রয়োগ ঘটাতে হবে। সুতরাং আমরা তোমাদের কাছ থেকে অনেক ধরনের উত্তর পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কাছে উত্তর করছে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে কিভাবে আমরা একটা সরল বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করতে পারি। এবং এর পরবর্তীতে এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে একটা মিশ্র বাক্যকে কিভাবে একটা সরল বাক্যে রূপান্তর করা সম্ভব। আমরা এটি তোমাদের কাছ থেকে এখন জেনে নিব। আমরা সরল বাক্যের সংজ্ঞায় বলেছিলাম যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, এরকম একটা বাক্যকে আমরা সরল বাক্য বলে থাকি। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটা মিশ্র বাক্যকে একটা সরল বাক্যে রূপান্তর করতে চাই তখন আমাদের কোন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখো, আমার সামনে একটা মিশ্র বাক্য রয়েছে এবং এই মিশ্র বাক্যে বলা আছে যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে। যাদের বুদ্ধি নেই তারাই এই কথা বিশ্বাস করবে। আমরা কিভাবে একটি মিশ্র বাক্য যেটি আমাদের সামনে রয়েছে সেটিকে একটা সরল বাক্যে রূপান্তর করতে পারি, আমাকে তোমরা এক্ষুনি এটি করে দেখাও। ফারদিন আকিব আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে যখনই আমরা চলে গেলাম তখনই সে আসলো, এটা কি আগের প্রশ্নের উত্তর হবে কিনা? না, যখনই সে আসলো তখনই আমরা চলে গেলাম, এটি হচ্ছে উত্তর। কারণ কোনটির সাপেক্ষে কোনটি হচ্ছে এটি বোঝাটা খুব জরুরি। এর মধ্যে অনেকে বিভিন্ন ধরনের প্রেডিকশন দেওয়া শুরু করেছে আমাদের ক্রিকেট টিম সম্পর্কে। তোমাদের আশা সত্যি হোক, আমরা সেটিই চাই। আমরা দেখি কে কে আমাদের প্রশ্নের উত্তর করতে পারছে। দেবজ্যোতি বিশ্বাস এটি সে আমাদেরকে বলেছে বুদ্ধিহীনরা এই কথা বিশ্বাস করবে। আর কে কে এই কথা বিশ্বাস করে বলছে, অনেকে এই কথা বিশ্বাস করবে হবে, বুদ্ধিহীনেরা এটি বিশ্বাস করবে। আমি একদম এক্সাক্ট উত্তরটা তোমাদের কাছে কিন্তু চাচ্ছি। বুদ্ধিহীনরাই, জাস্টিন জয় বলেছে বুদ্ধিহীনরাই এই কথা বিশ্বাস করবে, নির্বোধরাই এই কথা বিশ্বাস করে। বিভিন্ন ধরনের উত্তর আসা শুরু করেছে। আমরা এখন দেখি যে এটার সমাধান আসলে কিরকম। আমি তোমাদের কিন্তু আগেও বলেছি তোমরা যারা ভুল করছো তাদের জন্য কিন্তু আবার বলার সেটি হচ্ছে যে এই ই প্রত্যয়ের প্রয়োগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এইখানে যাদের বুদ্ধি নেই এটিকে এক কথায় আমরা একটা শব্দে যদি নিয়ে আসি তখন তোমাদের কথা অনুযায়ী সেটি হবে বুদ্ধিহীন। বুদ্ধিহীনরা, কারণ এখানে যাদের আছে বুদ্ধিহীনরা, এর মধ্যে আবার একটা ই প্রত্যয় আছে তারার সঙ্গে, সুতরাং বুদ্ধিহীনরাই। তারপরে আছে এই কথা বিশ্বাস করবে, এই কথাটাকে কিন্তু পরিবর্তন করে দেওয়া যাবে না, সুতরাং বুদ্ধিহীনরাই এই কথা বিশ্বাস করবে। এটি হচ্ছে আমাদের উত্তর।
সুতরাং এটি জেনে রাখা খুব জরুরি যে আমাদের একটা অংশ, যে অংশটা মিশ্র বা জটিল বাক্যের আশ্রিত খণ্ড বাক্য, সেই আশ্রিত খণ্ড বাক্যটিকে সাধারণত আমরা একটা শব্দে প্রকাশ করার চেষ্টা করি। এইভাবে আমরা বুদ্ধিহীনেরাই এই কথা বিশ্বাস করবে, এইভাবে মিশ্র বাক্য থেকে সরল বাক্যের রূপান্তর পেয়ে যাব। আমরা আশা করি তোমরা এইটির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গিয়েছো। এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের উত্তর আসা শুরু করেছে। আমরা দেখি বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছো। অনিক বড়ুয়া অরোগ বলেছো, সাজাদুল আলম সুকর্ণ সে আমাদেরকে বলেছে। এর মধ্যে মেকেনা বেল, শরীয়তুল্লাহ, এরকম আরো অনেকেই আমাদেরকে বলছে। সাহারুল মোল্লা আমাকে জিজ্ঞাসা করছে বারবার যে ভাইয়া কেমন আছেন, কেমন আছেন। হ্যাঁ, আমি ভালো আছি, ঠিক আছে। এরপর বুদ্ধিহীনেরাই, আমি যদি মূল বাক্যে থাকে এ কথা, তাহলে এ কথা হবে, এবং যদি এই কথা থাকে তাহলে এই কথা হবে। সুতরাং সিফাত রহমান আমাকে যেটি জিজ্ঞাসা করছো, এই কথা হবে না এই কথা হবে, সেটি তোমার মূল বাক্যের উপর নির্ভর করছে। এরপরে বুদ্ধিহীনেরাই হবে না বুদ্ধিহীনরাই হবে, এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে তুমি বুদ্ধিহীনেরাই বলতে পারো অথবা বুদ্ধিহীনরাও বলতে পারো, এটিতে কোনো খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, এরপরে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করার চেষ্টা করছি আমরা। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে আমরা কিভাবে রূপান্তর করতে পারি? দেখো, আমার সামনে যদি একটা সরল বাক্য থাকে, তাহলে সেই যৌগিক বাক্যে আমরা বলেছিলাম যে সংযোজক অব্যয় যোগ করতে হয়, এবং সংযোজক অব্যয়ের ক্ষেত্রে আমরা কিভাবে পুরো রুলটি অ্যাপ্লাই করি সেই জিনিসটা আমরা দেখতে পাই। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, এটি যদি হয় আমার সরল বাক্য, তাহলে আমার এবং ও আর এই 3 ধরনের যেই অব্যয়সূচক শব্দাংশ, সেই অব্যয়সূচক শব্দাংশ ব্যবহার করে কিভাবে আমরা এই সরল বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করতে পারি, দুঃখিত, যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কিভাবে এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করা যায়। আমরা কিন্তু মিশ্র বাক্য থেকে আর কাজটি করছি না, সরল বাক্য থেকে যৌগিক বাক্য, সুতরাং মিশ্র বাক্যের কোনো বৈশিষ্ট্য এখানে প্রয়োগ হবে না। আমরা এক এক করে পাওয়ার চেষ্টা করছি। রেজওয়ানুল হক নীরব আমাদেরকে বলছে যে তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। দেবজ্যোতি বিশ্বাস, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং তিনি আমায় বাড়ি যেতে বললেন। সিফাত রহমান, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং আমাকে বাড়ি যেতে বললেন। বিভিন্ন জন কিন্তু বিভিন্ন কম্বিনেশনে উত্তর করছো, সেটা খুব দেখার মতো একটা ব্যাপার। আমরা এখনই সেটার সলিউশন দিয়ে দিচ্ছি। আমরা এই ক্ষেত্রে আরো অনেকের উত্তর পাচ্ছি। শরীয়তুল্লাহ বলছে, জাস্টিন জয়, মাহবুবা রেহনুমা অনেকেই উত্তর করছে। আমরা তাহলে এখন একটু সমাধান করার চেষ্টা করলাম। আমরা প্রথমেই বলেছি যে দুটো বাক্য এখান থেকে আমরা প্রডিউস করতে পারি। কিভাবে হতে পারে? প্রথমটি হবে তিনি আমাকে 5 টাকা দিলেন, তিনি আমাকে 5 টাকা দিলেন, এবং এরপর আমরা যেটি জানতে পারলাম সেটি হচ্ছে এটি ঘটনার একটা কনসিকোয়েন্স, সুতরাং এবং দিয়ে আমরা যুক্ত করতে পারি। এবং তারপরে দেখো বাড়তি শব্দের কি দরকার আছে কিনা। এরপরে আমি যদি তিনি আমাকে 5 টাকা দিলেন এবং তিনি আমাকে বাড়ি যেতে বললেন, এটি আবার বলি একটু শুনতে বেশি শব্দ মনে হচ্ছে না? সুতরাং এই শব্দটুকু আমাদের আরেকবার না দিলেও চলবে। সুতরাং এইখানে আমরা বলতে পারি তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। অর্থাৎ যেই বাড়তি শব্দগুলো আমরা পরের বাক্যে অ্যাভয়েড করতে পারবো, সেই শব্দগুলো অ্যাভয়েড করে আমরা যৌগিক বাক্যটা পেয়ে যেতে পারি। সুতরাং সরল বাক্য থেকে যৌগিক বাক্যে খুব সহজে রূপান্তর করা সম্ভব। এটি আমরা কিন্তু খুব সহজেই দেখতে পেলাম। আমাদেরকে এর মধ্যে আরো অনেকেই উত্তর দিচ্ছে বিভিন্ন কম্বিনেশনে। অনামিকা আমাদেরকে উত্তর করেছে, জাকারিয়া বিন আহমেদ
উত্তর করেছে আলমগীর হোসেন রাফি। সে আমাদেরকে বলছে যে তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বললেন বাড়ি চলে যাও। এভাবে বলার দরকার নেই, একদম এক্সাক্ট বাক্যটা তুলে দিতেই পারো, এবং আমাকে বাড়ি চলে যেতে বললেন অথবা এবং বাড়ি যেতে বললেন, এভাবে বললেই তোমার বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং এত জটিলতার একদম দরকার নেই। এখন আমরা দেখি যে যৌগিক বাক্য থেকে আমরা কিভাবে একটা সরল বাক্য পেতে পারি। আমরা বলেছি যে যৌগিক বাক্যে আমরা বিভিন্ন ধরনের অব্যয় ব্যবহার করে থাকি, এবং, ও, আর, কিন্তু, অথবা, এগুলো বিভিন্ন ধরনের অব্যয়সূচক শব্দাংশ যেগুলো আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই ক্ষেত্রে আমরা যৌগিক বাক্যে এই রূপটির উত্তর কিভাবে করব সেটি আমাকে জানাও। যৌগিক বাক্য বলা হচ্ছে যে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। এটিকে কিভাবে আমরা একটা সরল বাক্যে রূপান্তর করতে পারি আমাকে এটি জানো। আমরা আগেই বলে দিয়েছি যে সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে তুমি সেখানে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া নিতে পারবে, এবং সেই ক্ষেত্রে আমরা যেটি বলতে পারি যে এই ক্ষেত্রেও আমাদের একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়ার প্রয়োগ ঘটাতে হবে। আমরা দেখি সিফাত রহমান, সে আমাদেরকে বলেছেন নির্দেশনা বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য এগুলো সম্পর্কে বলতে। আমরা এগুলো আলাদা একটি ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করব, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। এর মধ্যে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। রেজওয়ানুল হক নীরব আমাদেরকে বলেছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি। আমরা আগেই বলেছি আমরা কিন্তু বাক্যটা সরল বাক্যে রূপান্তর করছি, মিশ্র বাক্যের নিয়ম এখানে অনুসরণ করলে হবে না। যারা করছো তাদের উত্তর ভুল। সিফাত রহমান বলেছে তার বয়স হয়েছে কমা বুদ্ধি হয়নি, এভাবে না, বয়স হলেও বুদ্ধি হয়নি যারা বলছো তাদের উত্তর সঠিক হয়েছে। বাক্যের রূপটা ঠিক রাখতে হবে, তুমি এই কিন্তুটা তুলে দিবে, তারপর বয়স হয়েছে বুদ্ধি হয়নি এভাবে না বলে, যেহেতু বৈপরীত্য বোঝাচ্ছে এই কারণে তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এই কথাটা আমরা এইভাবে বলছি। যেহেতু বৈপরীত্য বোঝাচ্ছে তার বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটা বাড়েনি, এই কারণে এইখান থেকে ওই বৈপরীত্যটা সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে। যারা এই উত্তরটি করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। তারপরও যারা সবাই উত্তর করার চেষ্টা করেছো তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখনে যে সর্বশেষ উদাহরণটি আমাদের সামনে রয়েছে সেটি আমরা এখন তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। দেখো একটা মিশ্র বাক্য আমাদের সামনে, সেই পুরনো মিশ্র বাক্য আমাদের সামনে রয়েছে। সেই মিশ্র বাক্যে বলা আছে যদি সে কাল আসে তাহলে আমি খেলবো। এটিকে তোমার যৌগিক বাক্যে পরিণত করতে হবে। যৌগিক বাক্যে পরিণত করার ক্ষেত্রে এবং, ও, আর এই তিনটির প্রয়োগ ঘটানো যায়, কিন্তু, অথবা এগুলোর প্রয়োগ ঘটানো যায়। আমাকে এখন দেখাও যে এই বাক্যটিকে কিভাবে আমরা কিভাবে রূপান্তর করে যৌগিক বাক্যে পরিণত করতে পারি। এখনো আগের প্রশ্নের উত্তর অনেকেই দিচ্ছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আলামিন, ফারদিন আকিব, ফ্লোয়িং ফাহিম, জাকারিয়া বিন আহমেদ, এরকম আরো অনেকেই বলছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের যে পরবর্তী প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে আশা করছি। যদি সে কাল আসে তাহলে আমি খেলবো। জাকারিয়া বিন আহমেদ সে আমাদেরকে উত্তর করেছে। রেজওয়ানুল হক নীরব আমাদেরকে বলেছে। অনিন্দিতা ফ্লোরেন্স, এখানে কিন্তু তার সাথে খেলার কথা কিন্তু বলা হয়নি, একটু খেয়াল করো। এখানে সরল বাক্যে পরিণত করার কথাও বলা হয়নি। এখানে এবং, ও, আর এগুলোর প্রয়োগ কিন্তু ঘটাতে হবে। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। শরীফ আহমেদ এখন আগে প্রশ্নের উত্তর দিয়েছে। সিফাত রহমান সঠিক উত্তর দিয়েছে। জাস্টিন জয়, মাহবুবা রেহনুমা, এরকম আরো অনেকেই উত্তর দিচ্ছে। আমি একবার লিখে দিচ্ছি, এখানে উত্তরটা হবে সে কাল
আসবে, দেখো সে কাল আসবে এবং তার ফলস্বরূপ কি হবে, এবং আমি খেলবো। এখানে কিন্তু তার সাথেই যে খেলার কথা বলা হচ্ছে ব্যাপারটা এরকম নয়, হয়তো এই তারা এইভাবে কোরিলেশনটা ঘটায়নি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ যেটা এই এবংটা বসানো এবং আমি খেলবো এই কথাটা ঠিকভাবে বসানো। সুতরাং এর মাধ্যমে আমরা যে সঠিক উদাহরণের যে সঠিক উত্তরটা সেই জিনিসটা আমরা জেনে গেলাম। এখনো অনেকেই উত্তর করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমাদের সবার কাছ থেকে সঠিক উত্তর পেয়ে খুব খুব খুবই খুশি। যারা উত্তরগুলো করছো, যাদের উত্তর সঠিক হচ্ছে না, আশা করি তারাও প্রত্যেকটা উত্তর কারেক্ট করে নিতে পারছো। আমাদের 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসগুলোর উদ্দেশ্য এটাই, তোমাদের প্রত্যেককে কমেন্ট সেকশনের মাধ্যমে আমরা ক্লাসে অ্যাপ্রোচ করার জন্য বলি এবং প্রত্যেকটি উত্তর তোমাদেরকে করার জন্য বলি। আমরা চাই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর অন্তত অ্যাপ্রোচ করো এবং সেগুলো কারেক্ট করার যদি প্রয়োজনীয়তা থাকে সেই প্রয়োজনীয়তাটা তোমরা উপলব্ধি করো, এবং সেটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কারণেই তোমাদের কাছ থেকে আমাদের যত রেসপন্স সেগুলো আদায় করার চেষ্টা করি। তোমাদের কাছে আমাদের যেটি সব সময়ের চাওয়া সেটি হচ্ছে 10minuteschool.com ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের শিক্ষার উপকরণের বিভিন্ন জিনিস, বিভিন্ন যে চাহিদা মতো তোমাদের যে প্রশ্ন উত্তর, কুইজ, ব্লগ এবং এছাড়াও বিভিন্ন ধরনের উপকরণ তোমরা পেয়ে যেতে পারো। এবং সেটিতে যাওয়ার জন্য তোমাদের কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের শুরুতেই 10 মিনিট স্কুল যদি তুমি টাইপ করো, তোমার এই ক্ষেত্রে আমরা 10minuteschool.com ওয়েবসাইটটিতে চলে যাব। 10minuteschool.com এই ওয়েবসাইটটিতে যদি তুমি চলে যাও, তখনই তুমি আমাদের যে মেইন ওয়েব পেজ সেই ওয়েব পেজটিতে চলে যেতে পারবে। খেয়াল করে দেখো, আমাদের একদম বিস্তারিত যেই ওয়েবসাইটটির যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো তোমাদের সামনে রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিভিন্ন সাবজেক্টের অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। আমাদের এই ভিডিও লাইব্রেরিতে গেলেই তোমরা দেখতে পাবে বায়োলজি, বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ এরকম আরো অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল তোমাদের জন্য ছোট ছোট করে বানানো রয়েছে। এবং এই টিউটোরিয়ালগুলো স্বল্প সময়ে তোমরা খুব সহজেই দেখে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে নিতে পারো খুব 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 সহজে। এভাবেই তোমরা 10minuteschool.com এর ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাবলীও পেতে পারো। ব্লগ সাইটে আমাদের যে ব্লগের সেকশনটি রয়েছে সেই ব্লগ সেকশনে গিয়ে আমাদের চমৎকার সব লেখা পড়তে পারো। এর মাধ্যমে আমরা শেষ করছি আমাদের আজকের লাইভ ক্লাস। যারা পুরো সময় ধরে আজকের এই লাইভ ক্লাসে ছিলে এবং যারা শুরুর দিকে ছিলে, শেষের দিকে থাকতে পারোনি এবং শেষের দিকে যারা যোগদান করেছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী যা ক্লাসগুলো রয়েছে সেগুলোর আপডেট পেতে আমাদের 10 মিনিট স্কুল লাইভ যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই ফেসবুক গ্রুপটিতে অ্যাক্টিভ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নাহিয়ান।